সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। গতকাল এবং আজ এই হবিগঞ্জে এনসিপির সমাবেশ এবং পরবর্তীতে তাদের উপর হামলার ঘটনা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এই নিয়ে আমরা আজকে কথা বলবো। এর বাইরে ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আজ বক্তব্য রেখেছেন, কথা বলেছেন। নতুন ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে। এই বৈঠক শেষে দুজনই ব্রিফ করেছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন। এই নিয়ে কথা বলবো। এবং শাপলা গণহত্যার মামলায় আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার হয়েছেন। এই নিয়েও আমরা কথা বলবো। আজকে স্টুডিওতে আমাদের দুজন বিশিষ্ট অতিথি উপস্থিত রয়েছেন। আমার ঠিক বাইরে রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, চিকিৎসক, লেখক, রাজনৈতিক বিশ্লেষক এবং জি9-এর সাধারণ সম্পাদক। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আর রয়েছেন সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আপনাকেও স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সাইফ মুস্তাফিজ, আপনাকে দিয়েই শুরু করতে চাই। হবিগঞ্জের যে ঘটনাটি গত দুদিন থেকে সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি নিবন্ধিত, কি হচ্ছে হবিগঞ্জে, সেখানে এনসিপির যে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি ছিল তারই অংশ হিসেবে সমাবেশের বক্তব্য এবং বক্তব্যকে কেন্দ্র করে পরবর্তীতে এনসিপি নেতাদের উপর হামলা, সংঘর্ষ এবং আজকে প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে এনসিপি এবং বিএনপি, ছাত্রদল, যুবদলের একই জায়গায় সমাবেশকে সংঘর্ষ ঠেকানোর জন্য বিজিবি মোতায়েন, 144 ধারা জারি এবং এনসিপি নেতাদের সমাবেশস্থলে, বিক্ষোভস্থলে যেতে না দেওয়া এবং সর্বশেষ মামলা দায়ের এনসিপির পক্ষ থেকে ছাত্রদল নেতাদের নাম উল্লেখ করে মামলা দায়ের। এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এনসিপির পক্ষ থেকে আপনাদের বক্তব্য এবং কিভাবে দেখছেন ঘটনাটাকে? এটা তো আসলে প্রথম ধন্যবাদ জানাই আপনাদের এবং সমালোচক যারা দেখছেন টিভির পর্দায়। এটা তো আসলে খুবই নেক্কারজনক এবং খুবই ঘৃণতম একটা কর্মকাণ্ড আসলে সরকার থেকে আমরা দেখতে পেয়েছি। এবং সরকারি যে রাজনৈতিক দল বিএনপি, তাদের ছাত্রদল, তারা মিলে আসলে গতকালকে যে ঘটনাটা ঘটিয়েছে, এটা আসলে আমাদের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন একটা আমরা সাংস্কৃতিক একটা পরিবর্তন যেখানে দেখতে চেয়েছিলাম, যেখানে আমি আপনার সমালোচনা করব, কঠোর থেকে কঠোরতর সমালোচনা করব, আপনি রাজনৈতিকভাবে আমাকে মোকাবেলা করবেন। তো সেরকম একটা কালচারাল জায়গা আমরা তো পরিবর্তনের জায়গা আমি চেয়েছি। কিন্তু আমরা দেখলাম যে সেখানে আমাদের যারা ছাত্রদলের নেতাকর্মীরা আছেন, তাদের আসলে এখন ছাত্রদল বলাটা ঠিক হবে না, তাদের বলা যাচ্ছে যে সেই সন্ত্রাস বাহিনী, ছাত্রদল যেভাবে আসলে কর্মকাণ্ড করেছে, সন্ত্রাস বাহিনীর থেকে কোনো অংশ তারা কম ছিল না। এবং সেখানে নিরীহ রেন্টেকারের ড্রাইভার চালককেও তারা ছাড় দেয়নি এবং সেখানকার গাড়ি থেকে ছিনতাইকারীদের মতো করে লুটপাট, প্রায় 25 লক্ষ টাকার উপরের অধিক সামগ্রী ছিল। আপনারা যে একটা ভিডিও দেখেছেন যে একটা রেন্টেকারের ড্রাইভারকে সহ মারছে, সেখানে কিছু মিডিয়া কর্মী ছিল, আমাদের দলের কিছু পিআরের টিম ছিল। তো তাদের ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ সব কিছু তারা চুরি করে নিয়ে গেছে। এবং শুধু চুরি করে ক্ষান্ত হয়নি, সেখানে এমনভাবে নৃশংসভাবে মেরেছে। আমি হবিগঞ্জের আলাপটা তো করবই। আমি আজকে দুপুর থেকে আসলে যেই ছেলেটির চোখ, কালকে তার অপারেশন, কিন্তু চিকিৎসকরা বলেছে যে তার চোখ একটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 90%। তো সেই ছেলেটির কাছে আমি ছিলাম। তো সে ছেলেটির পরে হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে, সে ছেলেটির রাজনৈতিক পরিচয়, সে ছাত্র শক্তির রাজনীতি করে। তো আমি তার কাছ থেকে পুরো ঘটনাটা শুনলাম, যে সে বলল যে ভাই, আমরা যখন শুনতে পেলাম যে আমাদের সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারির গাড়ির উপরে হামলা হয়েছে, আমরা যে কয়জনই ছিলাম আমরা চেষ্টা করেছি যে তাদেরকে পার করে দেওয়ার, নিরাপদে বের করে দেওয়ার। কিন্তু সেখানে তারা যেয়ে দেখে যে তাদের কাছে সব ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তারা তাদের উপর হামলা করে। এবং ওই ছেলেটার পুরোটা চোখ, আপনার কালকে ছবিও দেখেছেন। এবং আজকে তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয়। এবং ছেলেটি এখনও জানে না যে তার আসলে চোখটি যে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা সে এখনও জানে না, এটা তাকে জানানো হয়নি। এবং খুবই গরিব একটা পরিবারের সন্তান, তার বাবা মাও এখনও আসেনি।
তারা রাস্তায় আসছে। তো এই ঘটনাগুলো আসলে মানে বললাম কেন, কারণ ওই রাজনৈতিক দলগুলার ক্ষেত্রে ধরেন যে এই উপর টায়ারের না, হঠাৎ করে এই হামলা, মানে এই হামলার প্রেক্ষাপটটা নিয়ে যদি আপনি কিছু বলেন যে এই হামলাটা হলো কেন? মানে সবাই তো কি বলা যায়, জুলাইয়ের শক্তি, জুলাই আন্দোলনে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে হামলাটা হলো কেন দেখেন, এখন হচ্ছে যে আমরা চোরকে চোর বলতে পারবো না, আপনারা চাঁদাবাজি করবেন, আপনাদের চাঁদাবাজি বলা যাবে না, বলবেন যে আপনারা মানুষের সেবা দান করতে গিয়ে কিছু দোকান থেকে উৎস কর হয়তো বা তুলছেন, আপনারা হয়তো বা এই জমি দখল, তারপর ভূমি দখল, বালু খাওয়া দাওয়া করছেন, ওটা বলতে হবে আপনার পরিবেশবাদী। মানে এরকম ভাষাগত জায়গায় আমাদের মানে সংযত হয়ে কথা বলতে হবে। চোরকে চোর বলা যাবে না, ঋণ খেলাপিকে বলতে হবে ঋণ গ্রহীতা। এগুলার মানে ভাষাগত জায়গায় আমাদের এতটা মানে নমনীয় হয়ে জি হুজুর করে তারেক রহমান সাহেবের নাম তো মুখে নেওয়া যাবে না, সালাউদ্দিন আহমেদের সাহেব নাম নেওয়ার আগে আইনজ্ঞ বিশেষজ্ঞ কিছু বিশেষণ লাগাই টাগায় বললে তাইলে ধরেন আমার বিএনপির ভাইরা মনে একটু খুশি পায়, হ্যাঁ ঠিক আছে এবার তোরা ঠিক আছে, আমরা 17 বছর ধরে এত কষ্ট করছি, আমরা এই ধান খেতেছিলাম, পাট খেতেছিলাম, জেল জুলুম খাটছি, তোরা এখন আইসা আবার আমাদের উপরে কেমনে বলস? ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমাদের নেতারা, রাজনৈতিক নেতারা কথাবার্তা বলবে, যারা ভুল ত্রুটি করতেছে। এই মির্জা আলমকে আমরা যে টকশোতে, আগে তো আপনার এই টোনে তো কথাবার্তা শুনতেন না, আমরা টকশোতেও তো ওপেনলি বলতেছি, এবং গণমাধ্যমের স্বাধীনতার জায়গা থেকে আমরা দেখছি কিছু কিছু মিডিয়া হাউসগুলো চেষ্টা করছে যে বর্তমানে সরকারি দলের যারা দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে বা নিজের পদে থেকে খারাপ কাজ করছে সেগুলো তুলে না, সেগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে সেখানেও অ্যাকশন নিচ্ছে। এখন অন্যান্য যেই পুরানো রাজনৈতিক সেটেলমেন্টের রাজনৈতিক দলগুলো আছে তারা ধরেন অনেক মাপজোক রেখে কথাবার্তা বলে। তো তরুণরা তো ধরেন যে হাসিনাকে সরাইছে, হাসিনার এই এত বছরের 17 বছরের রেজিম ফেলাইছে, আমি আপনার কাছে কথাটা শেষ করে নিই। তো সেই ক্ষেত্রে যখন বিএনপির এই জায়গাটা আসছে, সেটা যখন আমরা আলোচনা করছি, সমালোচনা করছি, প্রত্যেকটা জায়গায় আমরা দেখি যে আমাদেরকে মারতে চায়, হুমকি দেয়, ধামকি দেয়। তো এই হুমকি ধামকি তো 17 বছরে আমরা দেখি নাই। তারা তো একটা, আজকে তো দেখলেন না আপনারা যে বিভিন্ন রকম ভাবে ট্রাক দিয়ে বসে রাখছে, তা মানে সরি টু সে এই মানে বালুর ট্রাক তো তারা আসলে সরাইতে পারে নাই কোনোদিন, আজকে এসে বিরোধী দলকে তারা বালুর ট্রাক দিয়ে আটকানোর চেষ্টা করছে। সেটা উপেক্ষা করে আমাদের নারী নেতৃত্বের উপরে হাত আসছে, পুলিশ বাহিনীকে যেভাবে আওয়ামী লীগ ব্যবহার করছে, আজকে আমরা দেখলাম যে যেখানে যারা আক্রমণকারী তাদেরকে কোনো রকম গ্রেফতার না করে, তাদেরকে কোনো রকম কিছু না করে, তাদেরকে শেল্টার দিয়ে তারা পেছনে উল্লাস করতেছে। আর এখানে আমাদের নাহিদ ইসলাম, তারপরে হাসনাত আব্দুল্লাহ, তারপরে জাহানা মাহমুদা মিতু, এদেরকে হচ্ছে যে আপনারা রাস্তা পার হইতে দিচ্ছেন না। তারপরে তারা অনেক কষ্টে সন্ধ্যার পরে সেই সকল মানে বাধা বিপত্তি মোকাবেলা করে, ফেস করে তারা পার হয়ে তারা মামলা করতে পারছে। এই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। আমি আবারও আসবো ডক্টর সাখায়াত হোসেন সায়ন্ত। তিনটা বিষয়ে যদি এই প্রসঙ্গে বলি, যেটা খুব স্পষ্ট করেই বলেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সাহেব মুস্তাফিজ, যে আপনারা কিংবা বিএনপি কিংবা সরকারি দল চাচ্ছে যে তারা মাপজোক করে কথাবার্তা বলেন। এই মাপজোক করে কথাবার্তা বলার মানসিকতায় এনসিপি নেই, কিংবা জি হুজুর মার্কা কথাবার্তা শুনতে বিএনপি বেশি পছন্দ করছে, এবং জি হুজুরের বাইরে গেলেই তাদের উপর আক্রমণ নেমে আসছে। আরেকটা হলো পুলিশ এই আওয়ামী লীগ আমলের মতো আজকে ব্যবহার করেছে। আমি যদি বড় দাগে এই তিনটা বিষয়কে সামনে নিয়ে এসে আপনার বক্তব্য এই পুরো ঘটনা নিয়ে শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক সাহেব মুস্তাফিজ এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এনসিপির সঙ্গে হবিগঞ্জে যে ঘটনাটা ঘটেছে এবং আজকে শ্রীমঙ্গলে তারা যাচ্ছিল এবং সেখানে আটকে দেওয়া এই সিচুয়েশন, হবিগঞ্জের পথে মৌলভীবাজারে প্রোগ্রাম ছিল, সেইটা তারা স্থগিত করে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছেন। কিন্তু হবিগঞ্জে 144 ধারা ছিল। জুলাই পদযাত্রা যে হয়েছে সেটারই হবিগঞ্জে যাওয়ার পথে তারা ওই দিক থেকে মৌলভীবাজার থেকে হবিগঞ্জে আসছিলেন। এইখানে কামাইছড়া বলেন, এটা হবিগঞ্জের ভিতরেই, মানে শ্রীমঙ্গল ক্রস করে এসে এইখানেই তাদেরকে পুলিশে বাধার মুখে পড়তেছে, এর আগেও বাধার মুখে পড়ছে। সেটা আজকে কালকে তারা বক্তব্য দিয়েছে তো জুলাই পদযাত্রায়, সেটা নিয়ে বলছি যে জুলাই পদযাত্রায় যে বক্তব্য, হবিগঞ্জে যে বক্তব্যটা কালকে দিয়েছিল, বাজে কথা, উস্কানি। আপনি ব্যক্তিগতভাবে জিকে গাউস সাহেবকে চিনেন, তার দীর্ঘদিনের যে রাজনৈতিক ডেডিকেশন। আমি একটু ইন্টারাপ্ট করি, একদম প্রথমে ইন্টারাপ্ট করতে হচ্ছে। কালকে থেকে আমি দেখতেছি, মানে আপনারা যারা বিএনপির আলোচক আছেন, বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট আছেন, তারা শুরুটা করছেন এটা দুঃখজনক ব্যাপার, তারপরে যে লাইনটা বলতেছেন যে বক্তব্যটা, আপনি একটা ফাইন লাইনে আসেন।
মানে যে কোনো বক্তব্যের প্রেক্ষিতে এরকম মার দেওয়াটা কি জায়েজ? না না Yes না, or no? আমাকে আমারটা বলতে আচ্ছা, দিন। আচ্ছা, আপনার এটাই আপনি বলবেন। বলেন, আমি আমরা এখানে আবার জবাব দিন। আমি এখানে এই এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে বসি নাই। আমার বিশ্লেষণটা শোনেন, আপনার পছন্দ হবে কি হবে না সেটা আপনার ব্যক্তিগত বিষয়। সেইখানে যে বক্তব্য, সেই বক্তব্য ওইখানকার স্থানীয় নেতা কর্মী সমর্থক সাধারণ লোকদের আহত করেছে। এইটা একটা বিএনপির তরফ থেকে বা অনেক ভার্চুয়াল মিডিয়া বিভিন্ন জায়গায় আমি দেখলাম, এইটা একটা। আজকে আপনারা এখানে আসার আগে আপনাকেও শোনালাম, সাইদ মুস্তাফিজকেও শোনালাম ওদের এক নেতার বক্তব্যের সিরিজ, যে একজন নেতার জন্য মূলত কয়েকজন আছে, নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে তো কোথাও কোনো সংঘর্ষ হচ্ছে না, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। এনসিপির আরও অনেক নেতা আছে, তাদের বক্তব্য নিয়ে তো এরকম কথা উঠছে না, তারাও তো সমালোচনা করে। সাইদ মুস্তাফিজ নিজেও তো খুব কঠোর সমালোচনা করে, তার বক্তব্য নিয়ে তো কেউ বলছে না যে এই ছেলেটা বেয়াদব বা ওর অশ্লীল এবং অসভ্য শব্দ চয়ন করে। এখন এর আগেও মির্জা আব্বাসকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি যেই সব বাজে শব্দ চয়ন করত এবং যেইভাবে ক্রমাগত তাকে আঘাত করে গেছে, তার আত্মসম্মানে আঘাত দিয়েছে, এটা কোনো সুস্থ রাজনৈতিক ধারার বক্তব্য কোনো সুস্থ লোক বলবে? যদি নাসির পাটোয়ারির মির্জা আব্বাসকে নিয়ে বলা কথোপকথনের সেইগুলি একটু মনে রাখে তার বক্তব্যগুলা, এবং সেটাকে যদি কেউ সাপোর্ট করে, আমি তাকেও অসুস্থ বলবো, শুধু নাসির পাটোয়ারি না। সেনা প্রধান দাড়ি রাখবেন কি রাখবেন না সেটা বলে দেওয়ার, এবং দাড়ি রাখলে বুড়া বয়সে ভূতে ধরলে দাড়ি রাখে, এই কথা কি নাসির পাটোয়ারি বলতে পারে বা কেউ বলতে পারে? আমি আপনি বলতে পারি, সাইদ মুস্তাফিজ বলুক যে সে বলতে পারে কিনা এটা, যে বুড়া বয়সে ভূতে ধরলে দাড়ি রাখে? বুড়া বয়সে মানুষ দাড়ি রাখে না। তার যদি ধর্মীয় অনুভূতি থাকে, সে যদি হজ করে আসে, ওমরা করে আসে, বা কিছুই না করুক, তার মনে হয়েছে বুড়া বয়সে এসে, আগে সে রাখেনি এখন সে রাখতে চায়, তাহলে তাকে নিয়ে বলা যায় যে বুড়া বয়সে সেনা প্রধানকে নিয়ে, কোনো লোককে নিয়ে, কোনো ধর্মীয় অনুভূতি থেকে যদি কেউ দাঁড়িয়ে রাখে, আপনি এই কটাক্ষ করার অধিকার রাখেন না। আজকে এটা যদি বিএনপি বা অন্য কোনো দলের কেউ করতো, এই এনসিপি জামাতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের নাম করে রাস্তায় নেমে যেত। অথচ সেই কাজ এই নাসির পাটোয়ারি করছে, এবং এরা না পারছে সইতে, না পারছে প্রতিবাদ করতে। কারণ এই একটা না, দুইটা তাহলে কি বিস্ফোরণের হবিগঞ্জের কারণে ঘটনাটা- জি। এই নাসির পাটোয়ারি ক্রমাগতভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশে তার মতো সজ্জন, দক্ষ, অভিজ্ঞ, সহনশীল রাজনীতিবিদ কজন আছে আপনি বলেন? জি। আপনি কাছ থেকে তার ডেডিকেশন দীর্ঘদিন দেখেননি? বিরোধী দলে কি ভূমিকা রেখেছে? যখন সবাই জেল থেকে জেলে দৌড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, তখন তিনি গিয়ে সাহস নিয়ে পার্টি অফিসের সামনে তিনি ফুটপাতে বসে থেকে প্রতিবাদ করেননি? সেই রকম একজন সজ্জন ভদ্রলোক, একজন মানুষকে নিয়ে রাষ্ট্রপতি কি হবে না আলোচনা হচ্ছে। একজন মানুষ তার ওপিনিয়ন বলতে পারে যে বিএনপি কাকে বানাবে তাদের বিষয়, কিন্তু আমি যোগ্য মনে করি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই নাসির পাটোয়ারি বলছে যে উনি প্রেসিডেন্ট তো দূরের কথা, উনি একটা মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার যোগ্যতাও রাখে না। মির্জা ফখরুল ইসলাম তার যোগ্যতার সার্টিফিকেট নাসির পাটোয়ারি দিবে এইভাবে, আর সেটা বিএনপির নেতাকর্মীরা তাতে ইরিটেটেড হবে না, সহ্য করবে? এখন যে কথা সাইদ মুস্তাফিজ বলছে যে এতেই কি কাউকে আঘাত করা, মারা, এইটা জায়েজ কিনা, জায়েজ ঠিক কিনা? জায়েজ কিনা আপনি বলেন তো। যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু এর নেতারা, তারা যে কয়েকটা ছেলেকে মারধর করেছে এবং মারার পরে আবার পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে, সেটাকে কিভাবে জাস্টিফাই করবেন? কারণ তারা ইরিটেট করেছে। কোনোভাবেই গায়ে হাত তোলা উচিত না, কিন্তু পরিস্থিতি ওই ছেলেগুলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের সঙ্গে উচ্চবাচ্য করেছে, আবার রাকসুর নেতারা গেছে তাদের গায়ে হাত তুলেছে এবং একটা পরিস্থিতি তৈরি করেছে। পরবর্তীতে এরা গিয়ে রাকসুর লাইব্রেরির মধ্যে গিয়ে তাদেরকে তো পিটিয়েছে, সাধারণ ছাত্রছাত্রীকেও নাকি পিটিয়েছে। এখন পরবর্তীতে কিছু অন্যায়ও হয়েছে, কিন্তু প্রভোকেশনটা তো দেখতে হবে। আপনি তাইলে করেন, রাকসুর এটার জন্য কারে নিন্দা করবেন বা কার অন্যায় করেছে সেটা স্পষ্ট করে বলে ফেলেন। আমরা নাসির পাটোয়ারি বা আমরা এই আলোচনা কন্টিনিউ করব, আমি কিন্তু শেষ একটা করি। বিরতিতে যেতে চাই। এনসিপির নেতারা, নাসির পাটোয়ারি মোস্টলি
জি। তারা যেইভাবে ক্রমাগত ইরিটেট করে, সেই ইরিটেশনকে ওভারকাম করা এবং সেটাকে কোনোভাবে আমলে না নেওয়া সবার পক্ষে সম্ভব হয় না। আমি হইলে ওরে পাত্তাই দিতাম না, হয়তো আমরা বা সাইফ ফিরবো মুস্তাফিজ আলোচনায়। হলেও পাত্তা দিত না, ডক্টর আপনি শাহিন, হলে আমরা- পাত্তা দিতেন না, আমরা এই কিন্তু আলোচনা সবাই continue যে করব, একটু- পাত্তা না দিয়ে জি। সহ্য করে থাকবে, এটাও তো আশা করা ভুল। আমরা একটু সাইফ মুস্তাফিজের কাছ থেকে একটু শুনে আসতে চাই। জনাব সায়ন্ত কয়েকটি বিষয় উল্লেখ করেছেন যে বিশেষ করে আপনাদের একজন নেতার নাম নাসিরউদ্দিন পাটোয়ারির নাম উচ্চারণ করে বলেছেন যে উনি ক্রমাগতভাবে এমন সব ভাষা ব্যবহার করছেন রাজনীতির মাঠে যেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং এটা থেকে এক ধরনের উস্কানি ছিল, আর উস্কানিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এবং যে বিষয়টি বারবার আসছে, আপনি নিজেও বলেছেন যে বিএনপি চায় যে জি হুজুর মার্কা রাজনীতি, কিংবা আগের যে দলগুলো আছে তারা চায় যে সবাই মাপজুপ করে সিস্টেমের মধ্যে। এখন আমার প্রশ্নটি হলো যে মানে এটা যদি বলে কেউ যে আমরা জুলাই আন্দোলন, জুলাই অভ্যুত্থানের সময় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফেসিবাদের দোসর শেখ হাসিনা, ফেসিস্ট শেখ হাসিনা সম্পর্কে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ভাষা তখন ব্যবহৃত হয়েছে, এটা কি কন্টিনিউ করতেই থাকবে? হয়তো ওই সময় অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে যেটা নর্মালি ইউজ হয় না রাজনীতির মাঠে, কিন্তু ওই সময় ওই প্রেক্ষাপটে, বিপ্লবের প্রেক্ষাপটে অনেকে এটাকে এতটা সিরিয়াসলি নেয়নি। কিন্তু এখন এসে কি আপনারা মনে করেন এটা ধারণ করা শুধু রাজনৈতিক দল না, আপনি যেটা বলছেন যে যারা পুরানো রাজনৈতিক দল তারা এটা মেনে নিতে পারছেন না, আপনি কি মনে করেন যে সাধারণ জনগণ এটা মেনে নিচ্ছে, সাধারণ মানুষ মেনে নিচ্ছে এবং এই গালিগালাজগুলোকে অ্যাপ্রিশিয়েট করছে? মানে আমাদের একটা জায়গা থেকে তো একজন না, এই আমরা তো কথা গালিগালাজ, বলা- আমি একটা আমরা কি একটা গালিগালাজ প্রশ্ন দিচ্ছি অ্যাড কোথাও? করি আপনার অনুমতি নিয়ে। কোনোভাবে আপনি সমর্থন করেন বলা যায় যে ভূতে ধরলে বুড়াকালে দাড়ি রাখে? না না, আমি তো সেটা এটা সাপোর্ট একটা করছি না হতে ভাই। পারে, সেনাপ্রধান কিনা? আপনাকে আমি প্রথমে হতে বলছিলাম পারে, যে বলেন তো। এটা কি এরকম কিনা, আমি বললাম তো 2 দিনের যেই মানে আমি যেগুলো অ্যানালাইসিস করলাম, মানে সেম টোন। আপনি তো এমসিকিউ তে আনসার দেন নাই, যে ডিটেইলে আনসার দিছেন, আমিও ডিটেইলে এখন বলি। ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বলছেন শুধু যে এটা এটা কি একটু বলা যায় address কিনা, আমি করলেন অ্যাড্রেস বাইরে, করতেছি। হ্যাঁ। নাসিরউদ্দিন পাটোয়ারির যেসব বক্তব্যের কথা বললেন, এটা আমিও অনেকভাবে অনেক কিছু সাপোর্ট করি না, বা আমাদের দলের অনেকে করে না, আপনারা অনেকে করেন না। কিন্তু আমার মানে ফাইন লাইনটা আমি যেখানে টানতে চাইলাম যে আপনি কারো বক্তব্যের জন্য কি তাকে গায়ে হাত তুলতে পারেন কিনা, তার চোখ উপড়ে ফেলতে পারেন কিনা, অথবা তাকে মেরে ফেলতে পারেন কিনা, মানে না, এটা কি না, পারেন? সেটা তো কোনো আমাদের হয় না। মানে ফাইন লাইনটা এখানেই, যে আপনি তার ব্যাপারে দরকার হলে আইনগত ব্যবস্থা নেন। মানে আপনি দরকার হলে যদি আপনার কাছে মনে হয় যে আপনার অনেক মানহানি হয়ে গেছে বা আপনার অসত্য কোনো তথ্য দিচ্ছে, আপনারা তখন আইনানুগ ব্যবস্থা নেন। আপনারা এখনো ক্ষমতায় আছেন, সরকারে আছেন, এই জায়গাগুলো তো আপনাদের জন্য ওপেন। কিন্তু আপনি যদি এখন পুরো বাহিনী নিয়ে, সন্ত্রাস বাহিনী নিয়ে পুলিশরা আপনারা দলদাস বানিয়ে ফেলতেছেন, সেইভাবে একদম মানে সাজায় আপনি যদি যখন একজনকে আক্রমণ করছেন, শুধু তাকে তো আর আক্রমণ করছেন না, পুরো এনসিপির বহরের উপর যখন আপনারা আক্রমণ করছেন, সেটাকে আপনি কোনোভাবে এইটা থেকে জাস্টিফাই করতে পারেন কিনা যে নাসিরউদ্দিন পাটোয়ারি অমুককে চাঁদাবাজ বলছে, তমুককে আপনি যে খারাপ খারাপ কথাগুলো বলেন আবার রিপিট করেন, ওইটাই বলছে, আমি ধরে নিলাম, বা তার থেকেও একটু খারাপ কথা বলছে, তো কথার জন্য কি আপনি আসলে তাকে তার থেকে খারাপ বলছে, একটু উচ্চারণ করা না, যাচ্ছে সেটার না জন্য কি এখানে। আপনি তাকে মেরে ফেলতে পারেন, তাকে না, মারতে পারেন না, কিনা? সেটা উচিত না। সেটাই আমার জন্য খারাপ লাগছে। কারণ মানে এখানে তার কথা ভালো না লাগলো, আমরা এখন আপনিও হেসে হেসে বলতেছেন যে না এটা করতে পারে, বা বিএনপির অনেককে আমি দেখছি এটা নিয়ে উল্লাস করতেছে। সো আপনি একজনকে তো এইভাবে অ্যাটাক করতে পারেন না। আমি বিএনপির আমলে কিছু কথা স্মরণ করে দিই যে 2015 সালে বেগম খালেদা জিয়া যখন তাবি দাওয়ালের ইলেকশন ক্যাম্পেনিং এর জন্য গেল, তখন সেখানে হামলা হলো না, যখন বেগম খালেদা জিয়া সম্ভবত শেখ হাসিনাকে ভোটচোর বলল। তো আওয়ামী লীগের কাছে তো এই কথাটা একদম মানে খুবই ঘৃণা ভরে একটা কথা, যে কি আমার নেত্রীকে ভোটচোর বললো, যে 99% ভোট কাস্টে মানে প্রধানমন্ত্রী হয়, তাকে বেগম খালেদা কিভাবে ভোটচোর বললো? সাথে সাথে সেখানে 8টা গাড়ির উপরে বড় হামলা এলো না? এবং সেখানে টকশোতে, মানে আপনারা তো আরো অনেক, আমাদের অনেক সিনিয়র, অনেকদিন ধরে টকশোগুলোতে আসেন, তখন এই আওয়ামী লীগের আমরা দেখতাম যে লোকজন প্রথমে এটাকে বলতো যে না এটা আমরা মানে কাজটা ঠিক হয়নি, মারামারি ঠিক হয়নি, কিন্তু এই যে এই বক্তব্য দিছে, উস্কানিমূলক কথা বলছে, এটা বলছে, এবং এটার জন্যই এরা শাস্তিটা পাইছে। তো মানে এই যে আপনি যেটা বললেন যে ফ্যাসিস্ট কাঠামোর যেসব কথা 17 বছরে বলা হয়েছে, এটা কি এখন বলা ঠিক কিনা? বলা ঠিক, কারণ মানে আমি বলতেছি না একদম ফ্যাসিস্ট বলে ফেলেন, মানে ফ্যাসিস্ট কাঠামোর দিকে বিএনপি যাচ্ছে। মানে এই প্রসেসিং লাইনগুলো এখন আসলে বিএনপি ডিজার্ভ করে। কারণ আপনি যখন না, আমার কথা হলো যে পলিটিক্যাল বক্তব্য, দেখেন যে পলিটিক্যাল বক্তব্য অনেক কিছুই বলার আছে, এবং এই পুরো কথাটাই কিন্তু বলা যায়। আমি আমার ব্যাখ্যাটা দেই যে 17 বছরে যখন আওয়ামী লীগ প্রথম টার্মে ক্ষমতায় ছিল, তখন কি মানুষের কিন্তু
এতটা রাগ ক্ষোভ কিন্তু সেই লেভেলে ছিল না। যত সময় গেছে শেখ হাসিনা তার শাসন কাঠামোর মধ্যে তার ফ্যাসিজম, তার সব স্ট্রাকচারাল জায়গায় নিজের লোক বসানো, দলীয়করণ করে 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 মানুষের মানে বাকস্বাধীনতা নিয়ে নেয়া, তারপরে বিরোধী মতকে একদম দমন করে ফেলা, ভোটের অধিকার কেড়ে নেয়া, সব রকম অধিকার যখন ক্ষুণ্ণ করে ফেললো, সেই সার্বিক বিষয় মিলে 17 বছরে মানুষ তাকে অনেক রকম ব্যাখ্যা আখ্যা দিয়ে তাকে সম্বোধন করে। কিন্তু আপনি যখন দেখেন এত কিছু, এত রক্তক্ষয়ের পরে, এত মানুষ জীবন দানের পরে যখন 6 মাসের মধ্যে এরকম অনেক সিমটম বিএনপির কাছে, সেটা একটা পরিবর্তনের ম্যান্ডেট বাংলাদেশের মানুষ দিয়েছিল, যেখানে গুম কমিশন, তারপর মানবাধিকার কমিশনের মতো, যেখানে তাদের নোট অফ ডিসেন্টও ছিল না, যেটা তারাই আসলে চাইতো, যেটা আসলে স্বতন্ত্রভাবে সুন্দর করে ফাংশন করার জন্য এই অধ্যাদেশগুলো যেন বাস্তবায়ন হয়, সেটা যখন আমরা দেখি যে বাতিল করে দিচ্ছে। আপনারা গণভোটের রায় তো আপনারা মানেনি না, সেটা আসলে এখন আর ডিবেট করার কিছু নেই, আপনারা বুঝে নিচ্ছি যে আপনারা এটা মানবেন না, এটাও যখন আপনারা বাতিল করে দিচ্ছেন, এবং এই যে বিরোধী দলের প্রতি দমন পীড়নের যে সিমটম আপনি নিজেই উল্লেখ করলেন যে মানে হবিগঞ্জেও ঢুকে নেই, শ্রীমঙ্গল থেকেই বিশাল বিশাল পুলিশের বহন নিয়ে রাস্তা ব্লক করে রাখছে। আমাদের ওইখানে রানিং যে এমপি আছে ডক্টর মাহমুদা মিতু, তাকে পুলিশ মানে ছেলে পুলিশ গায়ে হাত দিয়ে তাকে সরিয়ে দিচ্ছে, তাকে তার উপরে অ্যাটাক করার চেষ্টা করছে। এখানে এমপি হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে প্রত্যেকের উপরে অ্যাটাক হওয়ার যে প্রবণতা আমরা পুলিশের মধ্যে দেখছি, সেটা তো আওয়ামী লীগের সময় আমরা বিএনপির ভাইদের উপরে দেখতাম। তো এগুলো যখন সিমটমগুলো সেম মিলে যাবে, তাইলে আমি কি মানে খুব ভালো হয় যাতে সায়ন্ত ভাইরা মনে কষ্ট না পায়, আমাদের সালাউদ্দিন ভাইরা কষ্ট না পায়, সেটার জন্য আমার মন রক্ষার্থে অন্য কিছু চাটুকারের মতো চাটুকারিতা করতে হবে। না না না, ভাইরা তো আসলে আপনি একটি কথা বলছেন যে শেখ হাসিনার প্রথম শাসনামলে এরকম কথা বলে নাই, দ্বিতীয় শাসনামলে 17 বছর পরে এসে যে কথাগুলো বলছে, এখন 5 মাসের মধ্যেই কি এই কথাগুলো বলে ফেলা ঠিক? মানে 17 বছর পরে হাসিনাকে আপনি 17 বছরে ল্যাঙ্গুয়েজে সমালোচনা করছেন, আপনি 17 বছরে যে পাপ করলেন, সেই পাপের যদি দেখেন যে মোস্ট অফ দ্য টাইম মানে অধিকাংশ 6 মাসের মধ্যে আপনি দেখতে পারতেছেন, তাই আপনি বলবেন না আপনি কি এটার জন্য আরো 17 বছর অপেক্ষা করবেন যে আচ্ছা তারেক রহমান আবার 17 বছরটা পার হোক, এই সবগুলো যদি মিলে যায় তাহলে আমি কথাগুলো বলতে পারবো। তাইলে কি আপনি বলতে চাচ্ছেন যে 17 বছরে শেখ হাসিনা যেসব পাপ করছে এই 5 বছরের মধ্যে 5 মাসের মধ্যে বর্তমান সরকার সেইগুলোই করা শুরু করে সেই পাপ করার জন্য যা যা আয়োজন, যা যা বন্দোবস্ত তারেক রহমান সাহেব, তার যে বন্ধু বান্ধব যারা আছে, মির শাহ আলম টালম যারা আছে, তারা আয়োজন তো করে ফেলছে। আপনি এলজিআরডি যে মিনিস্ট্রি, এটা তো মির্জা ফখরুল ইসলাম আসলে চালায় না, এটা চালায় আসলে শাহ আলমই। এবং যে সে যখন এই ভাইকে যে ভাই আসতেছে, ভাইও এটাই জানে, তো তিনি যখন এইগুলো চালায়, তার মধ্যে আপনি চ্যানেল 1-এর নিউজ দেখবেন, আপনি যমুনা টিভিতে নিউজ দেখবেন, নেট্রো নিউজে দেখবেন, সেখানে আর্থিক যে অভিযোগগুলো আসতেছে তার সব মানে বরাদ্দগুলো তার পরিবারকে দিয়ে করাচ্ছে, তার পারিবারিক যে একটা কোম্পানি আছে সেটাতে তারা বরাদ্দগুলো দিচ্ছে, সেখানে ব্যাপক লুটপাট হচ্ছে। আমি একটা মন্ত্রণালয়ে একটা সেক্টরের কথা বললাম। এই টক শোতে কথা বলছেন, মনে করেন আপনি নাম ধরেও বলছেন বা টক শোতে বলছেন, তো এইভাবে তো জনসভায় এইটুক পড়লেও তো মানুষজন বুঝতো যে কার বিরুদ্ধে অভিযোগ আসছেন। আপনি যদি ঢালাওভাবে বলেন যে তারেক রহমান সবচেয়ে অভদ্র লোকরা, তার আশেপাশে প্রত্যেকটা লোক অভদ্র, এইরকম ল্যাঙ্গুয়েজ কিন্তু কালকে আমি যেটা জনসভার মধ্যে শুনেছি কোনো একজন নেতা বলেছেন। তো এইরকম যদি ঢালাওভাবে সবাইকে বলেন, আপনি সুনির্দিষ্টভাবে কেউ অপরাধ করে থাকলে কিংবা এটা নিয়ে পারসেপশন হলে, মিডিয়ায় রিপোর্ট হলে অবশ্যই এগুলো বলা উচিত ঠেকানোর জন্য। কিন্তু যখন আপনি সামগ্রিকভাবে বলে ফেলবেন তাইলে একটু আগে বলা হয়ে যায় কিনা, আমি এটাই বলতে চাচ্ছি। আমি তো সেটা বললাম, মানে আপনার ইয়াটা কি, কনক্লুশনটা কি, যে এটা বলে ফেলাটার জন্য মারাটা ঠিক আছে? মানে না, আমি বলে ফেলার জন্য মারা বলছি না, আমি বলছি যে এইটা বলে আলটিমেটলি মানে এত তাড়াতাড়ি যে আপনার জুলাই শক্তির মধ্যে এরকম একটা মুখোমুখি অবস্থান, আমার বলার উদ্দেশ্যটা হলো এটা। এটার জন্য আপনি কি বিএনপির কোনো দায় দেখতেছেন না? অবশ্যই আছে, তো সেই দায় নিয়ে তো কথা বলা উচিত আমার মনে হয়। আমি যখন তাকে এরকম করে এলিগেশন দিচ্ছি যে মানে তাহলে সে গুম কমিশন, মানবাধিকার কমিশন, এই জায়গাগুলো তারা একদম মানে ভ্যানিশ করে ফেললো কেন? এই অধ্যাদেশগুলো তো আসলে এখানে তো তাদের নোট অফ ডিসেন্ট ছিল না। মানে ভাই শায়ন্ত ভাই, আমি যদি ভুল না করে থাকি, নোট অফ ডিসেন্ট এই জায়গাগুলোতে ছিল না, তো সেগুলো কেন আবার বলছে তারা করবে? এই যে করবে মানে তাহলে এটা মানে এটা তো অলরেডি হয়ে যাওয়া বিষয়। মানে মানে যে একটা প্রাণী সমালোচনার মতো একটা বিষয়, বিরোধী দল প্রাণী পানি হচ্ছে ঘোলা করে খায়, বিএনপি কি তাহলে সেই প্রাণীর মতো নিজেকে দেখাতে যাচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্যাংক রেজুলেশন যে আইনটা হইলো, সেখানে এই ইন্ট্রিম টাইমে একটা খুব সুন্দর, যেটা বাইরের যারা এটা নিয়ে আসলে মতামত দিছে,
বা আমাদের যেসব জায়গা থেকে লোনগুলা আমরা অনেক সময় নিয়ে থাকি, সেই সংস্থাগুলোর থেকেও কিন্তু একটা কারেকশনের জায়গা ছিল, সেটা অনুযায়ী কিন্তু ইন্টিম গভর্নমেন্টের টাইমে ব্যাংক রেজলিউশন আইনটা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে সরকার পরিবর্তনের সাথে সাথে, মানে নির্বাচিত সরকার বিএনপি আসার পরে আমরা দেখলাম যে সেই ব্যাংক রেজলিউশন আইনটা পরিবর্তন করে 18 ক একটা অ্যাড করা হলো, যেখানে আসলে এই ব্যাংকের মালিকানা আসলে ফিরে পাওয়ার একটা সুযোগ পেল এসালামের মতো যারা আছে। এবং এটার জন্য পরবর্তীতে তারা যখন IMF এর কাছে লোন চাইতে গেলো, সেটা কিন্তু তারা প্রবলেম ফেস করছে। এবং পরে আমরা দেখলাম যে মানে আবার সংশোধন করতে না, সরি, আমি আপনাকে বারবার প্রশ্ন করছি এটা, যেমন আপনি এই যে যতগুলা কথা এখানে বসে বললেন, আপনার কথা একজন শুনলে লোকজন তো বুঝতে পারবে যে কেন আপনারা সমালোচনা করছেন। বিএনপিতে দুইটা গালি দিলেই কি এটা বোঝা যাবে যে আপনার এই কারণে এটা হচ্ছে, এটা কি সবাই বুঝতে পারবে? বিএনপির এমন অনেক নেতার আমি নাম এখন বলে দিতে পারবো। না, আমার প্রশ্নটা আপনি বুঝতে পারছেন কিনা? আমি বলছি যে আপনি এতক্ষণ থেকে যা বলছেন এটা যত সহজভাবে সাধারণ মানুষ এটাকে গ্রহণ করবে, আপনি কোনো কিছু না বলে দুইটা গালি দিয়ে দিলেন, উস্কানি দিয়ে দিলেন, তাইলে কি এটা কাজ হবে? একটা দলের সবার কথার প্যাটার্ন কি সেম থাকে? ধরেন এই যে দুদু ভাই আছে না, কিন্তু লাভ হবে কিনা আমি বলছি যে আলটিমেটলি ওই কথাগুলো বললে আপনার উপকার হচ্ছে কিনা মানুষ তো বুঝতে পারছে না এই লোকটা কেন গালি দিচ্ছে, কেন কথা বলছে। কিছু কিছু ক্ষেত্রে লাভ হয়। ধরেন একদম যেরকম যারা একদম ছেঁচড়া টাইপের চোর বাটপাট থাকে, তাদের মুখের উপর একটু স্ট্রিক্টলি বলা উচিত। মানে আপনি দেখেন বাংলাদেশের যে পলিটিক্যাল সিনারিও, সেটা আসলে গত 17 বছর ধরে বিএনপিকে আসলে কেন, মানে অধিকাংশ মানুষ বলে যে অ্যাজ এ বিরোধী দল তারা ফেল করছে কেন, মানে সেটা ঠিক আছে, আমরা আবার শেষ করতে দেন কাইন্ডলি। তো এটা কেন বলছে, মানে এটাতে আমি দ্বিমত করছি না যে 17 বছর ধরে তাদের জার্নি আছে, লাস্ট ডে পর্যন্ত, জুলাইয়ের শেষ সময় পর্যন্ত তারা ছিল, কিন্তু তাদের নেতৃত্বে যে একটা আন্দোলন সফল করা বা তাদের লিডারশিপে যে কোনো কিছু বের করা না, সেটা হয় নাই কেন? তাদের এই যে উপরের যে টায়ারের যারা সিনিয়র লিডাররা থাকে, বেশিরভাগই বিদেশে ছিল অথবা দেশে নেগোসিয়েশন করেছিল, তাদের কথার টোনগুলা দেখবেন অনেক হচ্ছে যে মানে ভীত সন্ত্রস্ত থাকতো। তাদের লিডারশিপের জায়গায় বোল্ডনেস নাই। তারা চাইলে হুট করে একটা মানে মানে কিছু কিছু মোমেন্টাম থাকে যেখানে আপনার একদম সিদ্ধান্ত নিয়ে ফেলতে। আপনি যদি বলেন যে ঈদের পরে আমরা মাঠ গরম করব, আন্দোলন করব, মানুষের প্রয়োজনটা ঈদের আগ দিয়ে, ধরেন রোজার মধ্যে আসলে মানুষ সেটা একটা পুঞ্জীবিত ক্ষোভ জন্ম নিছে, মানুষ চাইতেছে যে আমাদের যারা বিরোধী দল আছে তারা আমাদের জন্য কিছু করুক। তো সেই জায়গায় যখন বিএনপি 17 বছর ধরে এই টাইপের করে ফাংশন করে আসতো, একসময় মানুষ আর তাদের প্রতি আস্থা পাইতো না। এই জন্যই কিন্তু ধরেন আন করা তরুণ যারা ছিল, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, এই এক্সওয়াইজেড যারা আছে, তারা তো কোনো বড় পলিটিক্যাল পার্টি কোনো ফিগার ছিল না। আন করা সাধারণ ঘরের ছেলে মেয়ে, রাজমিস্ত্রির ছেলে পেলে, তারা এসে এখন একটা মেইন স্ট্রিম জায়গা থেকে মানে সংসদ সদস্য হয়ে গেল, নেতা হয়ে গেল, মানুষ তাদেরকে ভালোবাসে কেন? এটা তো বিরোধী দলের একটা ফেইলারের জায়গা তো আছে। অবশ্যই আমি আসবো আপনার কাছে আবার, ডক্টর সায়ন্ত, আপনার কাছে আরো কিছু প্রশ্ন আছে, কিন্তু শুরুতেই সাইদ মুস্তাফিজ যা বলেছেন তার উপর আপনার মন্তব্যটা শুনতে চাই। যাই হোক, আপনাকে ধন্যবাদ, আপনি আমার কাছে শেষ পর্যন্ত আসতে পেরেছেন। তো আমি দু একটা জিনিস একটু বলি, সেটা হলো যে এই যে শুরুতেই বলেছিলাম, ভাষা রাজনীতিতে খুবই প্রয়োজনীয় একটা বিষয়। এই ভাষাগত কারণে রাজনীতিতে সুন্দর পরিবেশ বিরাজ করে, আবার এই ভাষার কারণে ছোটোখাটো বিষয়ে অনেক বড় হয়ে যায়। আপনি মনে করেন যে ওই যে আপনি আর একজন একভাবে নিব, গ্রামের বিভিন্ন জায়গার তৃণমূল সব দলেরই, এনসিপির যেরকম যেটা বলছিল যে আপনার মাঝখানে একটু বলি যে শেখ হাসিনার বিদায়টা, আপনার ওইটাই বলছি যে শেখ হাসিনার বিদায়টাও হয়েছিল এই ভাষার কারণে, এই কথার কারণে, সেটাই এই শব্দ উচ্চারণগুলোর কারণে। এখন ধরেন যে যেটা বললো এনসিপির সব নেতাদের ভাষা তো এক হবে না, তাহলে ছাত্রদল, বিএনপি বা অন্যদেরও সব কর্মীদের রিয়াকশন তো এক হবে না। কেউ ইগনোর করবে, কেউ আবার ওই ওদের নেতাদের পাতানো যে ফাঁদ তাতে পাড়া দিবে, তাকে সে উল্টাপাল্টা কথা বলবে, সে চায় আমার কথায় রিয়াকশন তৈরি হোক, আমি তাদের দ্বারা একটু আক্রান্ত হয়ে নেতা হই, আমি একটা বাজে কথা বলে একবার ভাইরাল হব, আবার আমাকে বাধা দিলে 3 বার ভাইরাল হব। এখন ওর এই কৌশলটা যারা বুঝতে পারে তারা এটাকে ইগনোর করে, পাত্তাই দেয় না। বিএনপির সিনিয়র লেভেলের কোনো নেতার নাম নিয়েও কোনো বক্তব্য দেয় না, কিন্তু সবাই তো আর একভাবে এটা বুঝে না। আপনি ধরেন এই যে যেটা বললো যে বিএনপির সব নেতা তারেক রহমানের পাশে সবাই খারাপ, আপনি যেটা বললেন,
পুরা 50 জন মন্ত্রীর মধ্যে 2 জন মন্ত্রী নিয়ে দু একটা সংবাদ মাধ্যমে একটু বিতর্ক উঠেছে। তার আমি বিএনপির সমর্থক হয়ে, বিএনপি পন্থী হয়ে আমি নিজেও তো সেগুলির সমালোচনা কি করিনি। গুম কমিশন নিয়ে এটা দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলছে এবং সরকারের বা বিএনপিরই ক্ষতি হচ্ছে, আমি নিজেও কি তার সমালোচনা করিনি? সমালোচনা করেন, আপনারাও করেন, আরও জোরালোভাবে করেন। কিন্তু আপনি কি এইভাবে বলতে পারেন যে ছাত্রদল যুবদল জানোয়ার? এই শব্দ আপনি বলতে পারেন কোনোভাবে প্রকাশ্য বক্তৃতায়? আপনার দল নিয়ে যদি বিএনপির একজন দায়িত্বশীল নেতা এই শব্দটা বলতো, আপনাদের রিয়াকশন কি হতো বলেন তো? তাহলে সেইটা আপনারা থামান না কেন? আপনারা যেখানে যেখানে থামানো দরকার, আপনার যেভাবে বললে সালাউদ্দিন আহমেদের ভালো লাগে সেভাবে বলার দরকার নেই আপনার। কিন্তু আপনি সালাউদ্দিন আহমেদের বাড়িতে গিয়ে আপনি বলতে পারেন যে শিলং থেকে এক গডফাদার আসছে, মানুষের জমি দখল করছে, চাঁদাবাজি করছে, এইভাবে ঢালাওভাবে বলতে পারেন? আপনি পারলে বের করে দেন এতদিনে একটা যে সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের কার জমি দখল করেছে এবার আসার পরে দেন একটা উদাহরণ। কিন্তু আপনি এইভাবে তার বাড়িতে গিয়ে তাকে নিয়ে আপনি অপদস্থ করবেন, যা খুশি তাই বলবেন, তারপর তার কোনো কর্মী ওইখানে রিয়াকশন দেখালে বলবেন কথার জবাবে কি এটা হতে পারে? ভাই কথার জবাবে তো অনেক কিছু হয়ে যায়। কথার জন্য যুদ্ধ হয়ে যায় অনেক দেশে, শুধু কথার জন্য যুদ্ধ বেঁধে যায়। যেটা বলছিলেন যে শেখ হাসিনা ওই যে রাজাকারের নাতিপুতি, ওই এক কথার স্ফুলিঙ্গ তৈরি হয়ে সেখান থেকে একটা গণঅভ্যুত্থান হয়ে গেল না? হয়। আগে নেতাদের যারা আপনারা নতুন রাজনীতি চান, নতুন বন্দোবস্ত চান, নতুন বাংলাদেশ চান, তারা একটু রাজনৈতিক কালচারও নতুন কিছু আনার জন্য আপনাদের যে নেতারা বাজে কথা বলে তাদের থামান। বিএনপি বা অন্যান্য দলের যারাও বাজে কথা বলে তাদেরও সমালোচনা করেন। বাজে কথাকে উৎসাহিত করে, অশ্লীল কথাকে উৎসাহিত করে কোনো একটা দলকে, গোষ্ঠীকে যাতা বলে নিজের নেতা হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে উৎসাহিত না করে আপনাদের ফোরামে কথা বলে আগে ওই দলীয় কুলাঙ্গারগুলা থামান। এমনকি একই ধরনের আচরণ বিএনপি অন্য দলের যারা করে তাদের ব্যাপারে আরও কঠোর সমালোচনা করেন যে এই কালচার রাজনীতিতে আমরা আর দেখতে চাই না। আওয়ামী লীগের সময়ে হাসান মাহমুদ নামে একজন নেতা ছিল না, আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ছিল বোধহয় এক সময়, তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, হাসান মাহমুদকে তাদের দলেরই প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী বলছিল এই ছেলেটা একটা জাতীয় বেয়াদব, কারণ তার বেয়াদবি এই টাইপের ছিল, সহ্য করতে পারেনি। আপনারাও আপনাদের দলের জাতীয় বেয়াদব হয়ে উঠছে যারা, তাদেরকে আগে থামান, রাজনীতিতে একটু সহনশীল, একটু ভদ্র কালচার, ভাষা, কাজ ফিরে আনেন। আমি আবারও বলছি, বিএনপিরও কারো কারো অগ্রহণযোগ্য উপাদান আপনি পাবেন, শেষ করতে দেন। বিএনপিরও কারো কারো এরকম অগ্রহণযোগ্য ভাষা আপনি পাবেন। আমি সেটাকেও নিরুৎসাহিত করি, সমালোচনা করব, আপনি আরও জোরালো সমালোচনা করেন, আমরা এগুলো দেখতে চাই না। কিন্তু ওই রকম বাজে কথা বলবে, গোটা ছাত্রদল এবং যুবদলকে নিয়ে আপনি জানোয়ার শব্দটা ব্যবহার করবেন, আর ছাত্রদল যুবদলের সবাই এরকম সুবোধ হয়ে আপনার আমার মতো বুঝবে, থাক ওর কথার জন্যই ওকে চট দিতে হবে কেন, এই মেন্টালিটি তো সব লেভেলের কর্মীদের একবারে থাকে না। সুতরাং কথার জবাবে কেউ তাকে অ্যাটাক করুক সেটাও চাই না, কিন্তু কথা অনেক সময় উস্কানি এমন বাজেভাবে দেয় যে সবাই সব হজম করতে পারে না। সেই জন্য আপনাকে রুট কজও যেতে হবে, আর তার যে আফটার ইফেক্ট সেটারও নিন্দা করি আমি। আইনানুগ যে ব্যবস্থা, শেষ করি, আইনানুগ যেই ব্যবস্থার কথা আপনি বলছেন যে কথা বললে তাকে আইনানুগ নেন, কথার জন্য যদি আজকে মানহানির মামলা হয় বা অন্য কোনো এই ধরনের কোনো মামলা হয় এবং তাকে যদি পুলিশ ধরে, সেটা আরও বড় সরগোল তুলবে এবং আমি নিজেই তার প্রতিবাদ করব যে কথার জন্য কাউকে এইভাবে আপনি জেলে নিতে পারেন না। সুতরাং আপনারা এই কথার জন্য না পারা যায় আইনানুগ ব্যবস্থা, শোনেন কথাটা বোঝার চেষ্টা করেন। মারতে পারেন না, আপনি আমাকে গ্রেফতার করতে পারেন না, হৃদয় দিয়ে বোঝার উপলব্ধি করেন, সময় আপনি যেটা বললেন, আপনি হৃদয় দিয়ে বোঝার উপলব্ধি করেন। এই কথার জন্য না যায় আইনানুগ যেটা বললেন যে যার পার্টিকুলার না পারা যায় সহ্য করতে, তো বিএনপি আপনাদের নেতাদের যেই সব কথা ক্রমাগতভাবে সহ্য করে আসছে, তাদেরও তো সহ্যের একটা সীমা আছে রে ভাই। থামান, পার্টিকুলার যে কথাটা বলছেন, থামান, একটু নিন্দা অন্তত করেন যে এই কথাকে এনসিপি প্রশ্রয় দেবে না। পার্টিকুলার যে কথাটা বলছেন, মানে প্রশ্রয় তো আমি আমার ব্যক্তিগত জায়গাতে দিচ্ছি না, দল থেকে দলীয় ফোরামে কথা বলে। আপনি শুনেন আগে, আমি একটু কথা যেটা বলতে চাচ্ছি যে আপনি বারবার বলছেন যে আপনারা বেয়াদবি করবেন না, করবেন না। দেখেন
কখনো মানুষ কিছু কিছু মুরব্বীর সাথে বেয়াদবি করে যে তার মান রাখতে পারে না। সমাজে যারা মুরব্বী থাকে, কিছু কিছু মুরব্বী থাকে না যে তাদের কাজই ধরেন যে মানে পোলাপেন উস্কায় দেয়া, মানে দুই সাইডেরই তো ব্যাখ্যা আছে। আপনি যখন ইসের কথা বলছেন, সালাউদ্দিন আহমেদের কথা বলছেন, মানে আমার অনেক সময় তার সাথে অনেক রকম বেয়াদবি করতে মন চায়, কিন্তু এখন আমার জায়গা থেকে আমি অনেক কিছু বলতে পারি না। কিন্তু আমার মন চায় যে সে যে কাজ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে করে সেটা আসছে, সমালোচনা করেন ভাই তার বাড়িতে গিয়ে আপনি বলবেন যে তার বাড়িতে আর সে জমি দখল করছে, তার বাড়িতে যে পারলে যে বলেছে ওকে বলেন একটা জমি দখলের প্রমাণ দিতে। আচ্ছা আমার বলেন, বাংলাদেশে আমি বলছি বাংলাদেশে এখন তরুণদের প্রধান সমস্যাটা কি বলেন? এটা একটু আমাকে কাইন্ডলি বলেন। আচ্ছা, মাদকের একটা আমি এটা শেষ করব। বাংলাদেশে তরুণদের প্রধান সমস্যা কর্মসংস্থান। কর্মসংস্থান ডেফিনেটলি, কিন্তু তারা কিসেতে আসক্ত হয়ে যাচ্ছে? মাদকে আসক্ত হচ্ছে, কিন্তু মাদকে আসক্ত হইলেও এত বাজে কথা বলতে না করেন। মাদকে আসক্ত হইলেও বাজে কথা থামান। আপনি যখন সরকার দলে আছেন, আপনার আপনি দলের সমাজে নেতারা মাদকে আসক্ত হতেও পারে, আমি মানলাম, মাদক কেন কিন্তু ওই তরুণদের থামান। মাদকে আসক্ত হইলেও যেন এত বাজে কথা সেটা সে মাদক আসক্ত না, আপনার সালাউদ্দিন আহমেদকে বলা হচ্ছে। আমি ভেবেছি ওটা বলেছেন, আপনি সেটাই ভাববেন, আপনার সালাউদ্দিন আহমেদ এটা ভাই, এটা আমি একটু বলে নিচ্ছি। আপনি তো ইঙ্গিত করে বললেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি মাদকাসক্ত কিনা। না না বলছি যারা মাদকাসক্ত তারা উল্টাপাল্টা কথা বলে। কথাটা বুঝতে পারছি, কিন্তু আমি বারবার যেটা বলছি, খুবই সিরিয়াস একটা ইস্যু নিয়ে বলছি যে তরুণরা মাদকাসক্ত হচ্ছে, এটাকে আপনি উড়াই দিচ্ছেন যে না এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি আগে বদির মাধ্যমে হচ্ছে কক্সবাজার থেকে মাদকগুলো আসতো, তাইলে এখন তো আর বদি নাই, কিশোর গ্যাং এবং মাদক, তাইলে তো এখন বদি নাই, এই দুইটাকে উড়াই দেওয়ার কোনো সুযোগ নাই। তাইলে আপনার যদি কক্সবাজার থেকে আসে সেটার জন্য আপনার ইসের কোনো দায় নেই, সালাউদ্দিন আহমেদের কোনো দায় নাই? সালাউদ্দিন আহমেদের দায় নাই, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার দায় আছে। নাসিরউদ্দিন পাটোয়ারিদের ব্যক্তি সালাউদ্দিন আহমেদ ওই এলাকার বলে দায় আছে, এইটা আপনি আমি যে এলাকার এমপি, আমার এলাকা দিয়ে যদি এখন মাদক আসে, আমার এলাকা যদি খারাপ কাজ হয়, আমার কোনো দায়ভার নাই। একজন এমপি এটা ফিরানোর সক্ষমতা রাখে না, তবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সালাউদ্দিন আহমেদ এ দায় এড়াতে পারেন না। সেই সমালোচনাটা তো আমি বলছি, আমরা আপনার আমি বলছি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, সেই কথা যদি এখন আমি বলে আপনি তাকে বলবেন তার ওইখানে গিয়ে জমি দখল করছে। এখন যদি আমি কুসুম করে বলি, আপনি যেটা বলতেছেন সালাউদ্দিন আহমেদ বলছে ভাই এটা তো হচ্ছে, এটা ঠিক না, আমরা আসেন দেশ গড়ি, সমাজ গড়ি, 100 বছর মিলে সমাজ গড়বো, কিন্তু দেশে দেখবো যে মাদকের সরকার, এই সালাউদ্দিন আহমেদ হচ্ছে যে পকেট হচ্ছে যে অনেক টাকা হয়ে গেল, তারা তাদের টাকা পয়সা বাড়ে এইসব কারণে ভাই, এগুলো আপনারা স্বীকার করতে চান না, বলতে চান না, এই কারবারগুলো তারাই আসলে করে, তাদের মাধ্যমে এগুলো ঘটে, এগুলো কোনো সমাধানও দেন না, বলতেও দেন না, আর বললে হচ্ছে যে আমরা বেয়াদব। আমরা খুব একটা সময় নেই হাতে, আমরা ভিন্ন একটা প্রসঙ্গে যেতে চাই। একটা প্রসঙ্গ নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করেছি, অনেক বিষয়ে আসছে। আজকে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছিলেন দীনেশ ত্রিবেদী, বাংলাদেশে যে ভারতের নতুন হাইকমিশনার এসছেন, উনি আজকে প্রথম দেখা করলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, এবং সেখানে ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে বৈঠক শেষে বলছেন যে সমমর্যাদার ভিত্তিতেই সম্পর্ক হওয়া দরকার। উনি আবার পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে দিল্লি অধীর আগ্রহে অপেক্ষা করছে তারেক রহমান ওই ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ওইখানে যাওয়ার জন্য। তো ঢাকা দিল্লির সম্পর্কটা নিয়ে সাহেব মুস্তাফিজ আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই মুহূর্তে সরকার কি করছে, ঠিক করছে কিনা, কি করণীয় উচিত? না, ডেফিনেটলি আপনার পররাষ্ট্রনীতির জায়গা থেকে সকল রাষ্ট্রের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে। ভারতের সাথে, দিল্লির সাথে তাদের যেই কূটনৈতিক জায়গাগুলো আছে ওইগুলো আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। তারা যদি কোনো কিছুতে আমাদের ইনভাইট করে বা কোনো দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে, এটা আমাদের আমলে নেওয়া উচিত। তবে আমার মনে হয় যে বাংলাদেশ সরকারের জায়গা থেকে দুইটা স্ট্রং বার্তা দিয়ে দেওয়া উচিত। সেটা হচ্ছে যে এক, আমাদের যেই কুখ্যাত খুনি হাসিনা আছে, ফাঁসির আসামি, তাকে ফিরে দিতে হবে। আর দুই, শহীদ শরীফ ওসমান হাদি, তার হত্যাকারীও এখন ভারতের হেফাজতে আছে। এই দুইজনকে আগে আমাদের কাছে ফেরত দিতে হবে, তারপরে ধরেন যে সম্পর্কের জায়গাটা অনেক বেশি উন্নত হোক, ভালো হোক, এটা আমরা সবাই চাই। না, এটা বাংলাদেশও বলছে, পররাষ্ট্রমন্ত্রী আমাদের বলেছেন যে আমাদের অনেকগুলো ইস্যু আছে যেগুলো সমাধান জরুরি, এবং এই রিলেশনটা ডেভেলপ করতে গেলে দুজনের মধ্যে এই সম্পর্কটা রিসেট করে নতুন করে শুরু করার জন্য হলো বাংলাদেশ ফার্স্ট এই নীতি তারা ঘোষণাই তো করেছেন এর আগে ফরেন পলিসির ক্ষেত্রে, যে এটার উপর বেস করে আমাদের প্রসিড করতে হবে। ভিজিটটা তো এটা একটা সম্মেলনে ইনভাইটেশন, এটা কিন্তু বাইলেটারাল ভিজিটেরও ইনভাইটেশন না, যদিও আগেই ইনভাইটেশন আসছিল কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী যাননি। এই বিষয়ে আপনি কিছু বলেন। না, বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, জি, বাংলাদেশপন্থী রাজনীতি যারা করে,
এরা এই বিষয়ে তো মোটামুটি সবাই একমত, সেটা বিএনপি হোক, জামায়াত ইসলাম হোক, এনসিপি হোক বা অন্য দল যারা হোক, যে ভারত আমাদের এখানে দীর্ঘদিন ধরে একটা শোষণ এবং আমাদের করায়ত্ত করে রাখার পলিসি নিয়েছিল, যার ফলে তারা একটা বিনা ভোটের ফ্যাসিবাদ সরকারকে লালন পালন করেছিল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের প্রতিবেশী দেশ হিসেবে আমাদের ব্যবসা, বাণিজ্য, সিকিউরিটি অনেক কিছুকে আমাদের প্রতিবেশী সুলভ আচরণ হিসেবে ভারতকে আমরা প্রত্যাশা করি। আবার ভারতেরও তাদের স্বার্থেই বাংলাদেশকেও লাগবে। সুতরাং বাইল্যাটারাল ইন্টারেস্ট থেকে সমতার ভিত্তিতে, আত্মমর্যাদার ভিত্তিতে যে সম্পর্ক, বাংলাদেশ তো সেটা সবসময় চায়। ভারতকে শত্রু বানিয়ে তার সঙ্গে আমি যুদ্ধ করব, এটা তো বাংলাদেশের আমরা কেউই চাই না। কিন্তু ভারত যদি আমাদেরকে সেই সমমর্যাদা এবং সমতার ভিত্তিতে যে সম্পর্কটা দরকার, ন্যায্যতার ভিত্তিতে সেটা না দেয়, তাহলে বাংলাদেশ ভারতকে আর গ্রহণ করবে না। ভারতের উচিত হবে তারা বৃহৎ প্রতিবেশী হিসেবে বাণিজ্য, সংস্কৃতি এবং সিকিউরিটি, পানি, সমস্ত বিষয়ে একটা প্যাকেজ ডিলে আসা, যে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ হয় এমন কিছু ভারত করবে না, ভারতের অধিকার ক্ষুণ্ণ হয় এমন কিছু বাংলাদেশ করবে না। এরা আলোচনার ভিত্তিতে সহাবস্থান, একটা প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখবে। এইটা যদি ভারত মেনে নিতে পারে, বাংলাদেশের তো আপত্তি নেই। বাংলাদেশের আপত্তি ওই জায়গাটায় যে ভারত যে আপার হ্যান্ড নেওয়ার যে মানসিকতাটা তারা দীর্ঘদিন ধরে পোষণ করে আসছে, সেখান থেকে সরে আসতে হবে। আমরা আরেকটা প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করতে চাই, যে দীর্ঘদিন পর শাপলা গণহত্যা নিয়ে দীর্ঘ আলোচনা ছিল। সাইফ মুস্তাফিজ, আপনাকে দিয়ে এই নিয়ে কথা বলতে চাই যে এই শাপলা গণহত্যার বিচার প্রক্রিয়াটা বেশ এগিয়েছে, অনেক দিন থেকে এটা নিয়ে আলোচনা। 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামের সমাবেশে যে নৃশংস বড় বড় হত্যাকাণ্ড চালানো হয়েছিল, 41 জন আসামি, 31 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, 10 জন কারারুদ্ধ আছেন। এই গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে আজকে পুলিশ গ্রেফতার করেছে। এই বিচার প্রক্রিয়া এবং শাপলার গণহত্যা, এই টোটাল বিষয়টা নিয়ে আপনার মূল্যায়নটা কি? এবং এটা অবশ্যই আমরা সরকারকে, বিচার বিভাগকে সাধুবাদ জানাই, কারণ এরকম একটা জঘন্যতম ঘটনা যেটা বাংলাদেশের ইতিহাসে ঘটেছে, আমাদের মানে কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থী যারা ছিলেন, যারা আলেম ওলামা ছিলেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এই আন্দোলনে যুক্ত ছিলেন। তো সেই সময় আমরা দেখেছি যে কিভাবে একদম লাইট বন্ধ করে দিয়ে একটা হত্যাযজ্ঞ চালানো হয় এবং সেখানে সকল মিডিয়াকেও তো মানে ব্ল্যাক আউট করে ফেলা হয়েছিল। সেখানে দুটো টেলিভিশন চ্যানেল বন্ধ করে ফেলা হয়েছিল। এবং আমার বাসা হচ্ছে বেলি রোড। আমি সেই সময় সন্ধ্যা পর্যন্ত আমি পল্টনের কাছাকাছি ছিলাম, দেখছিলাম বা তাদের সাথে আসলে সাপোর্টের জায়গাটাই আমার ছিল। তো পরবর্তীতে আমাদেরও বাসায় চলে আসতে হয়, কিন্তু তারা কিন্তু ওই সময়টায় রয়ে যায় এবং তারা নিজেদের শেষটা পর্যন্ত, হেফাজতের কর্মীরা, তারা সেই লড়াইটা চালিয়ে যায়। তো ডেফিনেটলি মানে অনেক দিন পর হলেও তারা যে আসলে একটা জাস্টিস তারা হয়তো পেতে যাচ্ছে, সেটার জন্য আমি মনে করি যে সরকার ধন্যবাদ পেতেই পারে এবং বিচার বিভাগের জায়গা থেকে যারা কাজ করছেন এটা যেন আরও ত্বরান্বিত হয় এবং দ্রুততম সময়ে এরকম যেই ঘটনাগুলো আছে, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে আওয়ামী রেজিমে যেই ভয়ানক ঘটনাগুলো তারা চালিয়েছে, সেগুলো দ্রুত সমাধান, দ্রুত বিচার নিষ্পত্তি হওয়াটা জরুরি। ডক্টর সায়ন্ত, এই শাপলা গণহত্যার আসামি লতিফ সিদ্দিকীর গ্রেফতার, এর আগে আমরা দেখেছি যে এই গণহত্যায় এই বাহিনী প্রধানরা কিভাবে সম্পৃক্ত ছিলেন, তারা কিভাবে ওই সময় এমন সব বক্তব্য দিয়েছিলেন, ঔদ্ধত্য দেখিয়েছিলেন যে কয়েক মিনিটের মধ্যে সাফ করে দেওয়া হয়েছে এবং অপারেশনগুলো যেভাবে চালানো হয়েছিল, বিজিবির অপারেশন আলাদা করে এইটা একটা নাম দেওয়া হয়েছিল, পুলিশের অপারেশন, হ্যাঁ, তারপরে র্যাবের অপারেশন, 3টা আলাদা বাহিনী, মানে 2টা বাহিনী কিন্তু 3টা সেগমেন্টে তারা অপারেশনগুলো পরিচালনা করেছিল। এবং আমরা ওই সময় যুগান্তর পত্রিকায় দেখেছিলাম যে 1,55,000 বুলেট, একটা ব্যানার হয়েছিল কয়েকদিন, এই ঘটনা ঘটার কিছুদিন পরে একটা অনুসন্ধানী প্রতিবেদনে, যে তারা ওই রাত্রে সাউন্ড গ্রেনেড, গুলি, বুলেট, ছড়া সব কিছু ব্যবহার করেছিল। এবং এটা নিয়ে একটা বিরোধও হয়েছিল যে 61 জন মারা গেছে বলে অধিকার একটা রিপোর্ট দিয়েছিল, যে কারণে আদিলুর রহমান,
যিনি পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন, ওনাকে দীর্ঘ 2 বছর জেল খাটতে হয়েছে। একজন সিনিয়র আইনজীবী উনি, সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এখন কিন্তু দীর্ঘ তদন্ত শেষে নাম, শেখ হাসিনা তখন বারবার বলছিলেন ভয়ে কেউ নাম বলতো না, কে মারা গেছে, যার সন্তান মারা গেছে সেও ভয়ে বলতো না। এখন কিন্তু 58 জনের নাম তারা তদন্তে পেয়েছে সুনির্দিষ্টভাবে, কোন দিন কোন জায়গায় কখন কে কার দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কাদের দ্বারা হয়েছে, এটা বেরিয়ে আসছে একটু বিলম্বে হলেও। কিভাবে আপনি? না, 58 জনের নাম বেরিয়ে আসছে বলে 58 জনকেই যে হত্যা করা হয়েছে ঘটনা সেটা না, এই সংখ্যা আরও বড় হবে। কারণ ওইখানে পার্টিসিপেন্ট ছিল মোস্টলি মাদ্রাসার ছাত্ররা এবং বিভিন্ন এতিমখানার ছাত্ররা। এদের অনেকের আসলে ওই রকম পারিবারিক সংশ্লিষ্টতা নাই। অনেক মাদ্রাসায় যারা মারা গেছে কেউ নিখোঁজ হিসেবে ছিল, নানান কারণে গণকবর দেয়া হয়েছে। ফলে সবাইকে শনাক্ত করা বা সবার বিষয়ে তথ্য প্রমাণ পাওয়া ওই ধরনের হত্যাকাণ্ডে সম্ভব হয় না। কিন্তু তারপরও যে 58 জনের সন্ধান পাওয়া গেছে এই সংখ্যাটা অনেক বড়। এবং ওই সময় হত্যাকাণ্ডের বিচারে এটা 58 হোক বা 158 হোক, তার থেকে বড় কথা হলো এমন এক ভয়াবহ পরিবেশ, রাতে বিদ্যুৎ বন্ধ করে সেখানে যে হত্যাযজ্ঞ, যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল, যে সাউন্ড গ্রেনেড, গুলি, টিয়ার গ্যাস সহ মানে রক্তে ভেসে গেছে পুরা শাপলা চত্বর, সেই রকম একটা নৃশংস হত্যাকাণ্ড। এবং একেবারেই অত্যন্ত সাধারণ ধর্মপ্রাণ মাদ্রাসায় পড়ার ছাত্র, এতিমদের উপরে যে গুলি চালাতে পারে এইভাবে, তার বিচার আল্লাহর তরফ থেকেও আসে। এই মানুষের আইনেও তার বিচার হবে, তারই অংশ হিসেবে গ্রেফতার করা হচ্ছে। তবে লতিফ সিদ্দিকীর বিষয় যেটা, তাকে গ্রেফতার, এটা একটা সহজ সাধারণ গ্রেফতার এক ধরনের। কারণ এই দিনই তিনি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন লোয়ার কোর্টে, এই জন্য তাকে ধরা হয়েছে এবং অন্যরা এই বিচারের মুখোমুখি হবে বলে আমরা সমর্পণ করব। আমরা একবারে শেষ করতে হচ্ছে, সময় একেবারে নেই। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাইফ মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ আজকের আলোচনা। একেবারে মানে আমরা 2 মিনিট ওভার হয়ে গেছে। 30 সেকেন্ড আমি বলতে চাই, আমি শেষ বলতে চাই যে আমি যে শুরুটা করেছিলাম যে আমাদের যে ছেলেটা চোখ হারিয়েছে, আলিফ চৌধুরী নামে এইচএসসি সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী, আজকে তারেক রহমান সাহেবকে দেখলাম যে আরেকদিন কোন স্কুল শিক্ষার্থী তাকে দেখে খুব অবাক হয়েছে, দেখে তাকে ডেকে এনেছে। আমি মানে মাইলস্টোনের আমি আহ্বান করবো যে জনাব তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ, আপনারা একটু ছেলেটাকে একটু দেখতে যান, দেখতে যে একটু তাদের কাছে না সান্ত্বনা না, তার কাছে মাপ চান, আপনার দলীয় সন্ত্রাসদের জন্য তাদের কাছে একটু মাফ চান, আর যে এই ঘটনা যেন বাংলাদেশে না ঘটে সেটা বাংলাদেশের মানুষের কাছে বলেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সাথে থেকে অনুষ্ঠানটি দেখলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।